হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। তোমাদের ডাব্লিউপি এসআই প্রিলিমসের পরীক্ষা কাল সম্পন্ন হয়েছে। আশা করছি সবার পরীক্ষা মোটামুটি ভালোই গেছে। যার যেমনই যাক, যারা যারা মনে করছো এবার আস্তে আস্তে আবার নেক্সট স্টেপে কী আছে এবং পরবর্তী প্রিপারেশান কীভাবে নেবো, তাদের জন্য এই ভিডিওটি। ঠিক আছে, তোমরা যারা মোটামুটি একটু ভালো পরীক্ষা দিয়েছো, 120, 25, 30 বা তার উপরে নাম্বার হচ্ছে, তারা তো অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশান নেবে। ঠিক আছে, আর কাট অফ কত কি যেতে পারে সেই নিয়ে আমি একটা আলাদা সেপারেট ভিডিও পরে তৈরি করে দেবো। ঠিক আছে, সেটা আমি এখানে বলছি না। তবে যারা সিদ্ধান্ত নিচ্ছ যে এর পরবর্তী স্টেপের জন্য প্রিপারেশান চালাবো, পিএটি, পিএমটি এবং মেইসের জন্য প্রিপারেশান নেবো, তাদেরকে আমি একটু গাইড করবো আজকের ভিডিওর মাধ্যমে। তোমরা ফার্স্টেই যেটা বলি, তোমরা ভিডিওটা ভালো করে মন দিয়ে শুনবে আগে। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। তোমরা ডাব্লিউপিএসআই মেইস নিয়ে অনেক বেশি চাপ নিয়ে ফেলছো, প্রেশার নিয়ে ফেলছো, তাই তো? অত বেশি প্রেশার নেওয়ার কিছু নেই এখানে। কেন কিছু নেই? আমরা আসলে অবজেক্টিভ পরীক্ষা দিয়ে দিয়ে আমাদের মাথায় অবজেক্টিভ এমসিকিউ এর একটা ভূত গেঁথে গেছে। ঠিক আছে, আমরা ডেসক্রিপটিভ পেপার জিনিসটা ঠিক মেনে নিতে পারছি না বা অনেক প্রেশারাইজ হয়ে যাচ্ছে। তোমরা যার যত বয়স হোক না কেন, তোমরা 5 বছর, 7 বছর, 10 বছর পিছিয়ে যাও আজ থেকে। তোমরা ক্লাস 10-এর পরীক্ষা দিয়েছিলে কিনা বলো? ক্লাস 10-এর পরীক্ষা যে বোর্ডের থেকেই দিক, মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে কিনা বলো? দিয়েছিলে, অবশ্যই দিয়েছিলে। সেখানে তোমরা কি করতে? সেখানে তোমরা জিকে লিখতে। জিকে কি সেখানে এমসিকিউ আসতো? এমসিকিউ কি সেখানে আসতো? হয়তো আসতো, দুটো একটা আসতো, কি অল্প কটা 5-7টা আসতো, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কি আসতো? এসে কিউ, টিকা বা বড় কোশ্চেন এইভাবে আসতো, তাই তো? তারপর ম্যাথের কথা যদি বলি, ম্যাথ কি ওখানে তোমরা শর্টে করে উত্তর করে দিতে পারতে না? বড় করে লিখে করতে? হ্যাঁ কি না বললো আমার কথাটা? এখানে রিজনিংটা একটু এক্সট্রা আছে, রিজনিং ওখানে ছিল না। আমি শিখিয়ে দেবো কীভাবে করতে হবে। এটা তো খুব সহজ, রিজনিং তো তোমরা এমনি পারো, কোনো তো অসুবিধা নেই। আমাকে শুধু একটু শেখাতে হবে যে কীভাবে ডেসক্রিপটিভভাবে অ্যান্সার করতে হবে, আর তো কিছু না। তারপর বাংলার কথা বলি। বাংলা তোমরা তো জানো, ক্লাস 10-এ কী করতে? একটা প্রশ্ন দেওয়া থাকতো, সুন্দর করে ব্যাখ্যা করে উত্তর করতে। এবার কেউ কেউ উত্তর মুখস্থ করে যেতে, কেউ কেউ কী করতে, যা জিসটা জানতে, জিসটা জেনে মোটামুটি নিজের ভাষায় গুছিয়ে লিখতে। এখানেও তো তাই, একটা প্রতিবেদন লিখতে হবে শুধু। কী হাতি ঘোড়া মাথামুন্ডু আছে? নিজেকে লেখা যদি অভ্যাস করি, আমি যদি 2 মাসের মধ্যে, সাপোজ আমি বলছি 2 মাসের বেশি টাইমই পাবো আশা করছি, 2 মাসে যদি আমি 20-25টা নিজের হাতে প্রতিবেদন লিখি, আমার প্রতিবেদন লেখার এতটাই ক্যাপাসিটি তৈরি হয়ে যাবে যে আমি ওখানে বসে যে কোনো প্রতিবেদন লিখে দিতে পারবো। ঠিক আছে, তারপর ইংলিশের কথা যদি বলি, ইংলিশে কি আছে? ইংলিশে তোমরা যখন ক্লাস মাধ্যমিক দিয়েছো, তোমরা কি রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, প্রেসি রাইটিং এসব লেখোনি? লিখেছো। হয়তো একটু যারা দুর্বল ছিল তাদের একটু নাম্বার কম হয়েছে, ঠিক আছে, মানছি। তো এখানে আমরা লেখা অভ্যাস করব, তৈরি হয়ে যাবে, কি আছে? তারপর সিনোনিমস, অ্যান্টোনিমস ওখানে কি আসেনি? ওখানে মাধ্যমিকে ক্লাস 10-এ যখন আনসিন ছিল, আনসিনের মধ্যেই ওখানে 4 × 8 নম্বর সিনোনিম থাকতো। এখন কি আসে আমি জানি না। তাছাড়াও তোমাদের গ্রামার থাকতো, এখানেও সেম সেম জিনিস থাকবে। তাহলে ডাব্লিউবিপি বা কেপি এসআই মেইনস, এইটা তোমরা বিশাল বড় করে ভাবার কিছু নেই। এটা অনেক বড় কিছু এমন না। তোমরা ধরে নাও না যে তোমরা আরও একটু ছোট হয়ে গেছো আগের থেকে। তোমরা মনে করো এখন ক্লাস 10-এর পরীক্ষা দেবে, সেইভাবে যেরকম প্রিপারেশান নিতে। এখন আসলে আমাদের অবজেক্টিভভাবে পড়ে পড়ে প্রিপারেশান নিয়ে নিয়ে আমাদের সেই টেন্ডেন্সিটা অনেকটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আশা করছি তোমাদের বিষয়টা আমি একটু হালকা করতে পেরেছি। মানসিকভাবে একটু নিজেকে হালকা করে রাখো যে ঠিক আছে, কোনো ব্যাপার না, পারবো আমি। ক্লাস 10 পাস করে এসেছি, মোটামুটি একটা নাম্বার পেয়েছি, কেউ ফার্স্ট ডিভিশন পেয়েছে, কেউ আরও ভালো মার্কস পেয়েছে, কেউ লেটার মার্কস পেয়েছে, ঠিক আছে। সেইটাই আমাকে আবার করতে হবে, আর কিছু তো না। ঠিক আছে, সুতরাং বেশি প্রেশারাইজ করার কোনো দরকার নেই। এটা হাতি ঘোড়া মাথা মুন্ডু কিচ্ছু না। ঠিক আছে, নিজেকে একটু হালকাভাবে রাখো। ক্লাস 10-এ যেমন পড়েছি তেমন মোটামুটি আমাকে প্রেজেন্টেশন করতে হবে পরীক্ষার হলে গিয়ে। সুন্দরভাবে, পরিষ্কারভাবে গুছিয়ে লিখতে হবে, কাটাকুটি কম করতে হবে। সেখানে আমাদের যা মোটামুটি সব টিচাররা বলে দিত, সেইভাবে আমাকে মেনে চলতে হবে। ঠিক আছে, রাইটিং লেখার ক্ষেত্রে একই কথা বারবার লেখা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখতে হবে, শর্টে লিখতে হবে, যাতে সেন্টেন্সটা ভুল না হয়, ছোট ছোট করে সেন্টেন্স গুছিয়ে গুছিয়ে লিখতে হবে, ইত্যাদি ইত্যাদি। সেগুলোকেই আবার আমাদের অ্যাডাপ্ট করে নিতে হবে, আবার আবার পরীক্ষার খাতায় তার রিফ্লেকশন করতে হবে। এটাই তো ডেসক্রিপটিভ, আর তো কিছু না। কেন এখানে ডেসক্রিপটিভ পেপার হয়? কেননা তুমি এসআই হবে, অফিসার হবে, তুমি একটা টেবিলে বসবে, যখন মানুষেরা তোমার কাছে একটা কমপ্লেন নিয়ে আসবে, তাদের কমপ্লেন শুনে তোমাকে সেটা জিডিতে তুলতে হবে। একটা কেস করতে গেলে কেসটা তোমাকে লিখতে হবে। সেই লেখার দক্ষতাগুলো তোমার আছে কি না, সেইটার জন্যই ডেসক্রিপটিভ পেপার। ঠিক আছে, এখানে ওই জন্য অবজেক্টিভটা হয় না। ঠিক আছে, আচ্ছা, পিএটি পিএমটির কথাটা আগে বলি।
পিইটি অনেক জায়গায় শোনা যাচ্ছে যে নেক্সট মাসে নভেম্বরে হয়তো হতে পারে। তো সেই হিসাবে ধরতে গেলে তোমাদের হয়তো আর 1.5 মাস তোমরা টাইম পাবে, 35 থেকে 40 দিন কি 45 দিন টাইম পাবে। যেহেতু কেপিএস এর রানটা আগে হবে, তারপর ডাব্লিউপিএস এর রান, সেই হিসাবে ধরতে গেলে তোমরা হয়তো 40 ডেজ কি 45 ডেজ তোমরা পাবে, আমি ধরে নিলাম। ঠিক আছে, এইবার সবথেকে বড় কথা হলো এর মধ্যে কি রান হবে। এবার এখনো পর্যন্ত পিআরবি এটা সম্ভব করেনি, ঠিক আছে, কখনো পর্যন্ত সম্ভব করতে পারিনি যে 35-40 দিনের মধ্যে কি 30 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে নেক্সট স্টেপ করাবে। যদি সম্ভব হয়, এটা একটা হিস্ট্রিক্যাল ব্যাপার হতে চলেছে, ঠিক আছে, একটা ঐতিহাসিক একটা মুহূর্ত হতে চলেছে। এখন কি হবে বলা যাচ্ছে না। তবে আমি একটা কথা বলবো, অনেক সময় পিআরবির ক্ষেত্রে আমরা দেখেছি আগেও, অনেক সময় যেটা রটে সেটা ঘটেও, ঠিক আছে। অনেকের হয়তো ইন্টারনাল অনেক সোর্স আছে, সেখান থেকে তারা খবর পায়, খবর পেয়ে তোমাদেরকে জানায়। আমার নিজের ব্যক্তিগতভাবে আমি বলবো, আমি স্বীকার করছি আমার ওরকম ইন্টারনাল কোনো সোর্স নেই, সুতরাং আমি তোমাদের এক্স্যাক্টলি বলতে পারবো না। তবে আমি তোমাদের যেটা নিজের দাদা হিসাবে বা টিচার হিসেবে যাই বলো না কেন, তোমাদেরকে সাজেশান দেবো, বা আমি থাকলে যেটা করতাম বা যেটা করব, সেটা ধরে নেবো যে হ্যাঁ 40 দিন পরে আমার কি 45 দিন পরে আমার পিইটি হবে, ঠিক আছে। এই সাজেশনটা আমি তোমাকে দিতে পারি, এটা আমাকে ধরে নেবো। ধরে নিতে তো অসুবিধা নেই, ধরে নিয়ে সেরকমভাবে প্রিপারেশান নেবো। সকালবেলা মাঠে যাব, যাদের রান একদমই দুর্বল, যারা একদমই পারবে না, তারা সকাল বিকেল দুবার করবে, অল্প অল্প করে করবে। সামনে শীতকাল পড়ে যাচ্ছে, যারা একদম দৌড়ায় না তারা কিন্তু ওই ফার্স্টে জোরে দৌড়তে গেলে কিন্তু পায়ে আঘাত লেগে যাবে, ব্যথা হয়ে যাবে, তখন কিন্তু দৌড়তে পারবে না। অল্প অল্প করে দৌড়বে, সকালে এসে আধ ঘন্টা দৌড়লে, 40 মিনিট দৌড়লে, এক্সারসাইজ করবে, শরীর রিল্যাক্স করবে, বিকেলে এসে আবার একটু হালকা পাতলা দৌড়লে, ঠিক আছে। সকাল বিকেল করতে হবে, কেননা মেন্স তো ইম্পর্টেন্ট, মেন্সের থেকেও তাদের জন্য যাদের রানটা এখনও উঠেনি তাদের জন্য এইটা বেশি ইম্পর্টেন্ট। কেননা তুমি এখানে যদি ডিসকোয়ালিফাই হয়ে যাও, তুমি তো পরের স্টেপে যেতেই পারবে না, তখন তো মেন্সের পড়াশোনা করাই তোমার বৃথা হয়ে যাবে। সুতরাং যারা একদম মনে করছো উইক পিএমটিতে, তারা সকাল বিকেল প্র্যাকটিস শুরু করে দাও। সকালে 1-1.5 ঘন্টা সময় কাটাও, বিকেলে 1 ঘন্টা মতো যাও, ঠিক আছে। যদি একটু ফুটবল খেলতে চাও, ফুটবল খেলতে পারো, ফুটবলে ভালো দম হয়, ঠিক আছে, খেলাধুলো করো, অসুবিধা নেই, কিন্তু নিজের শরীরকে বাঁচিয়ে, কোথাও যেন আঘাত না লাগে, নিজেকে যতটা পারবে সুস্থ রাখার চেষ্টা করবে এই সময়। যেই তুমি অসুস্থ হয়ে যাবে, তুমি যদি এত দৌড়ালে হয়তো 7 দিন এমন হয়ে গেল যে 7 দিন আর মাঠে যেতে পারলে না, কোনো লাভ হলো না। তাহলে এমনভাবে পিএমটি প্র্যাকটিস করবে যাতে নিজেকে সুস্থ রেখে, নিজেকে সেফ রেখে করা যায়। এটা হলো আমার একটা সাজেশন থাকবে। আর ধরে নেবে হ্যাঁ হোক না 40 দিনে হোক, আমি 40 দিনের মধ্যে রান তুলে দেবো, এরকমভাবে মানসিক প্রস্তুতি নিয়ে নেবে, ঠিক আছে। যদি খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, এটা সবার জন্যই ওয়েল অ্যান্ড গুড হবে, ঠিক আছে। সবার কাছে একটা আশীর্বাদের ব্যাপার হবে, কেননা আমরা দেখে এসেছি পিআরবি 2-3 বছর ধরে রিক্রুটমেন্ট প্রসেস চালিয়ে যাচ্ছে, ঠিক আছে, রিক্রুটমেন্ট হচ্ছে না। এবার ভোটের তাগিদেই হোক বা অন্য কোনো তাগিদেই হোক, যদি দ্রুত নিয়ে নেয় এটা খুবই একটা ভালো, মানুষ তোমাদের দ্রুত স্বপ্ন পূরণ হবে, বোঝা গেল। সুতরাং আমি পিএমটির কথা কি বললাম, তোমরা এটা ধরে নিয়ে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা নেক্সট আসি, সেটা হলো মেইন স্ট্র্যাটেজি অ্যান্ড সেভ স্কোর কী রাখবো, ঠিক আছে। মেইন স্ট্র্যাটেজি নিয়ে যদি ক্লাস দেখতে চাও, তোমরা ভিডিও ডেসক্রিপশানে আমি একটা ক্লাস দিয়ে দেবো, উইক 1 প্ল্যান বলে যে ক্লাসটা আছে, সেখানে তোমরা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এক এক করে আমি শর্ট আউট করি জিনিসটা। প্রথমে যেটা শর্ট আউট করে দিলাম যে কীভাবে প্রিপারেশান নেবো, তোমরা মাথায় মেন্টালি কীভাবে প্রিপেয়ার হবে, যে না এটা একটা 10 লেভেল এক্সামের মতো এক্সাম, আমার অত প্রেশার নেই, আমি ঠিক পাস করে যাবোই, ঠিক আছে। শুধু আমাকে কনসিস্টেন্সি রাখতে হবে, ঠিকঠাক করে পড়াশোনা করতে হবে। এবার আমি যদি বলি, তোমরা পেইড ক্লাস, তোমরা কোনো টিচারের পেইড ক্লাস করবে কি করবে না, ঠিক আছে, পেইড ক্লাস করবে কি করবে না, সেটা তোমাদের সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। একটা জিনিসই বলবো, পেইড ক্লাসে টিচাররা তোমাদের গাইড করবে, কিন্তু পরিশ্রম তোমাদের নিজেদের করতে হবে। ডেসক্রিপটিভ পেপার, এখানে তুমি 10টা লেটার বা 10টা রিপোর্ট, 10টা প্রবন্ধ রচনা মুখস্থ করে চলে গেলে হবে না। তোমাকে নিয়মগুলো শিখতে হবে কীভাবে করতে হয়, এবং নিজেকে লেখা প্র্যাকটিস করতে হবে, নিজের হাত চালাতে হবে। নাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে কমন ধরে নেবে যে আসবে না, এমনভাবে মেন্টালিভাবে প্রিপেয়ার নিয়ে যাবে যে আমাকে নিজের থেকে ওখানে বসেই তৈরি করে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমি কোনটার প্রতি বেশি জোর দেবো, মুখস্থ করা নাকি লেখাটা শেখা? অবশ্যই লেখা শেখা, কীভাবে করতে হয়, ঠিক আছে। সুতরাং এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই, এটা তোমাদের যার যার নিজস্ব ব্যাপার। এবার আমার আমার কথা যদি বলো, আমি কীভাবে তোমাদের গাইড করবো, হেল্প করবো, আমি তোমাদের টার্গেটটা দেবো, যে তোমরা তোমরা হয়তো নিজেরা একা একা সে টার্গেট ফিক্সড করে সেটা অ্যাচিভ করতে পারবে না, কিন্তু আমি তোমাদের টার্গেটটা দেবো এবং টার্গেটটা নেব, দুটোই বোথ একসাথে করবো, ঠিক আছে। আমি টার্গেট দেবো, উইকলি টার্গেট দেবো,
উইকলি কেন টার্গেট দিচ্ছি, কারোর হয়তো 2 দিন মাঝখানে কোনো সমস্যা হয়ে যেতে পারে, সে যাতে তৃতীয় দিনে একটু বেশি করে পরিশ্রম করে টার্গেটটা কমপ্লিট করে, ওই জন্য উইকলি টার্গেট দেবো। ঠিক আছে, আর তারপরে যেহেতু রানও তোমাদের তার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে, ডে বাই ডে টার্গেট দিলে সবাই অ্যাচিভও করতে পারবে না সেই জিনিসটা, সেই জন্য আমি তোমাদের কী দেবো, উইকলি টার্গেট দেবো, এবং সেটা সপ্তাহান্তে আমি আবার ব্যাকে নেব যে তোমরা করলে কি না। ঠিক আছে, করার রেসপন্সিবিলিটি তোমার, আর গাইড করার দায়িত্ব আমার। ঠিক আছে, উইক 1 আমি অলরেডি দিয়ে দিয়েছি, আমি ভিডিও ডেসক্রিপশানে ওর ক্লাস দিয়ে দেবো, তোমরা ওখানে যাবে, যারা এখনও করনি যাবে, দ্রুত ওগুলো সলভ করবে, দ্রুত। আমি খুব অল্প দিয়েছি, দ্রুত সলভ করবে, টাইম নষ্ট করবে না। সবসময় বেশি ভাবনা চিন্তা, বেশি মানে প্যানিক হওয়া ইত্যাদির থেকে বেশি অ্যাকশানের উপরে জোর দাও, কাজ করো, যত বেশি কাজ করবে তত তুমি সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যাবে। উইক 1 কমপ্লিট করবে। আমি কাল কি বার, মঙ্গলবার, কাল আমি কিন্তু সন্ধ্যের দিকে ওই টাস্কগুলো নেবো। ঠিক আছে, আমি কালকে, তোমরা টাস্কগুলো দেবে কোথায়, ঠিক আছে, টাস্ক কোথায় দেবে, ডেসক্রিপশানে দেখবে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ডাব্লিউপি এবং কেপিএসআই মেইনস, অনেকেই ওতে যুক্ত আছো, অনেকেই হয়তো যুক্ত হবে, যাই হোক ওখানে যুক্ত হবে। আমি যখন মেসেজ করে দেবো ওখানে যে এইবার টাস্কগুলো দাও, তখন সবাই টাস্কগুলো ওখানে শেয়ার করবে। ঠিক আছে, আমি দেখবো যে তোমরা বাড়িতে ঠিকঠাক টাস্ক করছো কি না। ঠিক আছে, এই রেসপন্সিবিলিটিটা কিন্তু তোমাদের। আমার মেসেজ পাওয়ার পরেই তোমরা অবশ্যই টাস্ক দিয়ে দেবে। আমি কালকে সন্ধেবেলা টাস্ক দেবো, তাহলে আজকে সারাদিন, কালকে দিনের বেলা। ঠিক আছে, এই তোমাদের হাতে টাইম থাকলে উইক 1 টাস্ক কমপ্লিট করা, তারপরেই কিন্তু আমি আবার উইক 2 টাস্ক দিয়ে দেবো। ঠিক আছে, আমি কিন্তু একটু দেরি করবো না, ভালো করে প্রিপারেশান নিতে হবে আমাদের। যারা মনে করবে উইকলি টাস্কগুলো ঠিকঠাক করবে তারা করতে পারো, যারা মনে করবে না এটাকে অতটা সিরিয়াসলি নেবো না, না নিতে পারো, তার যার যার নিজস্ব ব্যাপার, আমি কাউকে এখানে ফোর্স করবো না। যেহেতু অনেকে আমাকে বলছে যে দাদা কীভাবে একটু গাইড করে দাও, তাদের জন্য আমার এই গাইডটা। ঠিক আছে, যে এটাকে পজিটিভভাবে নেবে সে নেবে, যে নেবে না তার নিজস্ব ব্যাপার। আমি অবশ্যই চাইবো তোমরা সফল হও। ঠিক আছে, এবার তোমরা যদি নিজের কায়দায় সফল হতে পারো, কোনো ব্যাপার না, সফল হওয়াটাই মেন উদ্দেশ্য। ঠিক আছে, সেফ স্কোরের কথা যদি বলি, সেফ স্কোর আমার মতে তোমরা কখনোই লিমিটেশন করবে না। ঠিক আছে, নিজেকে আগে লিমিটেড করে দেবে না, নিজেকে বেঁধে রাখবে না, যেমন গরুকে সেই দড়ি দিয়ে খুঁটিতে বেঁধে রেখে ছোটো করে লিমিটেড করে দেয়, তোমরা নিজেকে লিমিটেড করে রাখবে, নিজেকে টার্গেট সবসময় আনলিমিটেড রাখবে। ঠিক আছে, 200 আউট অফ 200ই আমি তুলবো, কেন আমি আমার লিমিট আগের থেকে ছোটো করে দেবো, যে আমাকে 130 পেতে হবে, 140 পেতে হবে, না। তুমি কত পাবে সেটা পরের কথা, আমি লিমিট আনলিমিটেড রাখবো। আমি কেন ফার্স্ট পেপারে ম্যাথ রিজনিংয়ে অবশ্যই 50-50 তুলবো, এখানে তো কোনো সমস্যাই হবে না। জিএসে আমি চেষ্টা করবো 50-50 তোলা, জেনারেল স্টাডিজে না হলেও 40-45-এর কাছাকাছি আমি তোলার চেষ্টা করবো। ঠিক আছে, তারপর বেঙ্গলিতেও 50 তোলার চেষ্টা করবো, না হলেও যাতে 40 হয় সেরকমভাবে আমাকে প্রিপারেশন নিতেই হবে। কেন ভুল যাবে, ওখানে বঙ্গানুবাদ আসে, ওখানে ট্রান্সলেশন আসে, ট্রান্সলেশনে আমার কোনো সমস্যা হওয়ার কথা না। প্রতিবেদনটা একটু হয়তো নাম্বার কাটার জায়গা থাকে, কেন, কারণ এক এক টিচার এক এক রকমভাবে খাতা দেখে, সবার খাতা দেখার স্টাইল বা পদ্ধতি তো এক না, সেখানে নাম্বার একটু কম বেশি হয়। ঠিক আছে, আর তারপর ইংলিশেও আমি চেষ্টা করবো যাতে 40-45 নাম্বার রাখা যায়, টোটালি ওভারঅল দেখা যাবে যে 160+ হয়েই যাচ্ছে। ঠিক আছে, তাহলে যদি আমি আমার টার্গেট হাই না রাখি, তাহলে তো আমার প্রথমেই যদি আমি ধরে নিই আমার 130 তুলতে হবে, তাহলে সেখানেই তো পিছিয়ে গেলাম। সাপোজ ধরো 150 কাটা হয়ে গেল, তো তোমার টার্গেটই তো 130, তুমি 150 কীভাবে পাবে আশা করতে পারো। ঠিক আছে, সুতরাং টার্গেটটা কিন্তু অনেক হাই রাখবে। ঠিক আছে, এটা আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, আগের থেকে লিমিটেশন করে দেবে না টার্গেট কখনো। ঠিক আছে, যাদের ডেসক্রিপটিভ ম্যাথ এবং রিজনিং নিয়ে ভয় আছে তাদের আমি বলি তারা টেনশন করবেন না, আমি অলরেডি শতকরার উপরে ম্যাথের ক্লাস আপলোড করে দিয়েছি এবং হোম টাস্কও দিয়েছি। তোমরা ক্লাসগুলো ফ্রেশ খাতায় সুন্দর করে তুলে নাও, প্লাস হোম টাস্কগুলো রেডি করো, এবং রিজনিংয়েরও আমি একটা টপিক করে দিয়েছি। নেক্সট উইকেও আমি এরকমভাবে ম্যাথ রিজনিংয়ের ক্লাস করিয়ে দেবো। আশা করছি এখান থেকে তোমাদের ফুল মার্কস হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর ডেসক্রিপটিভ এই জিকে যে পেপারটা আছে, জিকে নিয়ে অনেকের একটু কোশ্চেন আছে, জেনারেল স্টাডিজ বা জিকে যাই বলে, জিএস বা জিকে, যে এবারে ডেসক্রিপটিভ পেপার মানে বড় কোশ্চেন লিখতে হবে নাকি শর্ট কোশ্চেন যেমন আগের বার প্রিভিয়াস ইয়ার এসছে তেমন আসবে। ঠিক আছে, এটা নিয়ে আমি একটু বলি। লাস্ট 2 বছরের কথা যদি বাদ দিই, তার আগে ইন জেনারেল ডেসক্রিপটিভ বড়োভাবে যেমন লিখতে হতো তেমনই আসতো। ঠিক আছে, কিন্তু এখন অনেক মডিফাই হয়ে এখন এসিকিউ টাইপের কোশ্চেন চলে আসছে। ঠিক আছে, তবে আমার মনে হচ্ছে এসিকিউ টাইপের কোশ্চেন আসার সম্ভাবনাই বেশি, কিন্তু হয়তো সেইভাবে বড় করে 10 নম্বরের কিছু দেবে না, তবে মনে হচ্ছে টিকা বা ওই জাতীয় কিছু দিতে পারে। ঠিক আছে, এটার একটা সম্ভাবনা আছে, 4 নম্বরে একটা টিকা দিয়ে দিল। ঠিক আছে,
মানে ছোট করে 4 লাইন 6 লাইন যাতে লেখা যায় সেইভাবে একটু প্রিপেয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি এখানে তো তোমাদের জিকের জন্য উইকলি টাস্ক দেবো। আমি অ্যানসিয়েন্ট হিস্ট্রিটা উইক 1 এর জন্য দিয়ে দিয়েছি। এবার অ্যানসিয়েন্ট হিস্ট্রিটা তো বড়, আমি ভাবছি উইক 2তেও অ্যানসিয়েন্ট হিস্ট্রিটা রাখবো। তোমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রিটা ভালো করে রেডি করবে, সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে রেডি করবে। যে বই দেখে আগে পড়তে সেটা দেখেই রেডি করবে, সোর্স পাল্টাবে না, একই সোর্স দেখে ভালো করে রেডি করবে, ঠিক আছে? একটু রিভাইজ করে নেবে, ঠিক আছে? একটু হাইলাইট করে নেবে, পরে যাতে রিভিশন করতে তোমাদের সুবিধা হয় গুরুত্বপূর্ণ জিনিসগুলো। আমি কি করব, সপ্তাহের শেষে যেটা জিএসের আমি উইক প্ল্যানটা দিলাম, ধরো এনসিএল হিস্ট্রি দিলাম, আমি কি করব সপ্তাহের শেষে একটা এসিকিউ ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে? এসিকিউ ক্লাস বলতে কি, আমি হয়তো 15-20টা কোশ্চেন নিয়ে আসলাম, সেখানে একটু আলোচনা করিয়ে দেবো, তোমাদের একটু রিভিশন হয়ে যাবে আর কি, ঠিক আছে? আমি খুব হেল্প করতে পারবো না, আমি বুঝতে পারছি জেনারেল স্টাডিজের জন্য, কিন্তু এইটুকু আমি একটু হেল্প করবো, ঠিক আছে? এবার তোমরা যদি চাও যে এই হেল্পটা চাও, আর যদি মনে করো নিজেরা তৈরি করতে পারবে, তাহলে করো, তোমাদের নিজস্ব ব্যাপার। আচ্ছা, বাংলা ইংলিশটা নিজেরা লেখা প্র্যাকটিস করো, রিপোর্ট রাইটিং এবং প্রেসি রাইটিংটা একটু শিখে নাও, ঠিক আছে? তোমরা যে ভালো স্ট্যান্ডার্ড যেসব বই আছে সেখানে নিয়মগুলো লেখা থাকবে, যে এই নিয়মগুলো ফলো করতে হয়, যে স্ট্যান্ডার্ড নিয়মগুলো থাকে সেগুলো ফলো করো, ঠিক আছে? বাংলা প্রতিবেদন আশা করছি একটু খাটলেই পারবে, আশা করছি খুব একটা সমস্যার জিনিস না। প্রতিবেদন আমরা সব বাঙালির ছেলে, ম্যাক্সিমামই ধরে নিলাম বাঙালির ছেলে, তারা অবশ্যই বাংলা লিখতে পারবে। যাদের বাংলা ছাড়া নেপালি বা ওই জাতীয় ল্যাঙ্গুয়েজ আছে, তারা তাদের মাতৃভাষায় নিশ্চয়ই কিছু প্রতিবেদন লিখতে পারবে। লেখাটা অভ্যাস করতে হবে, লেখাটা শুরু করতে হবে, আগের থেকে প্যানিক হয়ে গেলে কখনোই হবে না, ঠিক আছে? আমি যে উইকলি টাস্কগুলো দিচ্ছি, ভুল হোক, উল্টোপাল্টা হোক, যা হোক, ছোট হোক, 4 লাইন হোক, 6 লাইন হোক, নিজের মনে যা আসে, নিজে যা বাস্তবে দেখো, যা তোমার নিজের অভিজ্ঞতা আছে তা দিয়ে 2-4 লাইন 6 লাইন লেখো না, লেখাটা তো শুরু করো, অভ্যাসটা তো তৈরি করো, ঠিক আছে? আর তাছাড়া নিউজ পেপারটা তোমরা দেখতে পারো যে ওখানে কীভাবে প্রতিবেদনগুলো লিখছে, সেখানেও তোমার হেল্প হতে পারে, ঠিক আছে? তাছাড়া ইউটিউবে অনেক ক্লাস তোমরা পাবে হয়তো প্রতিবেদনে, সেখান থেকে জাস্ট নিয়মটা শিখে নাও এবং দুটো একটা ক্লাস তাদের দেখে নাও, ব্যাস। বেশি ফোর্স করতে হবে না। আর বেশি কমনের দিকে আমি বলবো এখন যেও না, কমন শেষে দেখা যাবে, লাস্ট 5-7 দিন আগে, 10 দিন আগে কমন দেখা যাবে। এখন কমনের কথা বাদই দাও, এখন জেনারেলি যেটা পাবে সেটা নিয়ে 4 লাইন 10 লাইন 15 লাইন লেখা শুরু করে দাও, ঠিক আছে? লেখার অভ্যাসটা তৈরি তো করো আগে, বুঝে গেল? এটাই আমার সাজেশন থাকবে, অ্যাজ এ বিগ ব্রাদার, তোমাদের বড় ভাই হিসাবে বলো, বা শিক্ষক হিসেবে বলো, বা একজন গাইডম্যান হিসেবেই বলো, এটা তোমাদের সাজেশন থাকবে। তোমরা চাইলে মানতে পারো, যদি কারোর না পছন্দ হয় সে নাও মানতে পারো, কাউকে আমি ফোর্স করবো না, ঠিক আছে? আমি কোনো পেইড ক্লাস লঞ্চ করছি না, ফ্রিলি ইউটিউবে ক্লাস করাবো, যতটা পারবো গাইড করবো, ঠিক আছে? তোমাদের ইচ্ছা হলে করবে, না হলে তোমরা যদি মনে করো ও বেটার কোনো অপশান আছে সেখান থেকে তোমাদের সুবিধা হবে, অবশ্যই করবে। তোমরা সফল হও এই আশাই রাখি। আর কি বলার আছে, তেমন কিছু বলার হয়তো নেই আর। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে কত গুণ পাস করিয়েছে, কত গুণ এ হতে পারে, সেগুলো নিয়ে এখন একটু চিন্তা কম করো, এখন প্রিপারেশনের দিকে নজর দাও। আর প্রিলিমসের রেজাল্ট বার হলে তবে বুঝতে পারা যাবে যে কত গুণ মোটামুটি প্রিলিমসে পাস করিয়ে মাঠের জন্য ডাকছে, ঠিক আছে? এইটা নিয়ে মোটামুটি এই বললাম। আর নেক্সট আর তেমন কিছু বলার নেই। সকলকে থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। লার্ন উইথ অরিজিৎ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রেখে দেবে, পরবর্তীতে তোমাদের এই চ্যানেলটা তোমাদের সাফল্যে অনেক অনেক সাহায্য করবে। সকলকে ধন্যবাদ, গুড লাক, সবাই পরিশ্রম করো, সফল তোমাদের হতেই হবে। এবং পরিশ্রমের সঙ্গে সঙ্গে কনসিস্টেন্সিটা বজায় রাখো, কনসিস্টেন্সি ব্রেক হয়ে গেলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে, ঠিক আছে? থ্যাংক ইউ সকলকে, গুড লাক।